শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুমের মামলা। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন আর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুম করার অভিযোগ করা মামলা আবেদনটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালতে আদেশ দেওয়া হয়। এর আগে ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানা আদালতে মামলার আবেদন করেন। এ সময় আদালতে তারা জবানবন্দি রেকর্ড করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সোহেল রানা 2015 সালের 10 ফেব্রুয়ারি বন্ধু আশরাফুল ইসলাম রিঙ্কুর সাথে উত্তরে 5 নং সেক্টরের 1 নং রোডে স্নাইর গ্যালারির সামনে অবস্থান করছিলেন। রাত 8টা থেকে 8:30টার দিক একজন হাতে স্মার্ট ডিভাইস সহ এসে পরিচয় জানতে চান। তিনি পরিচয় দেন। পরে তাদের দুজনকে জরুরি কথা আছে বলে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে র্যাবের পোশাক পরিহিত 2 জনকে এবং আরও 10 থেকে 11 জন বন্দুকধারীকে দেখতে পান। গাড়ি ওঠার সাথে সাথে তাদের চোখ বেঁধে ফেলা হয়, হাতে হ্যান্ডকাপ পরানো হয়। সোহেল রানাকে গাড়িতেই বৈদ্যুতিক শর্ট দিতে থাকে। আত্মচিৎকার যেন বাইরে না যায় এজন্য উচ্চ ভলিউমে ডিজে টাইপের গান চালিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর রিঙ্কুকে অজ্ঞাত নামে গাড়ি থেকে নামিয়ে দেয়। ঘণ্টাখানেক পর সোহেল রানা বুঝতে পারেন তাকে কোনো এক বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। এ সময় তারা খালেদা জিয়াকে নিয়ে গালিগালাজ করতে থাকেন। সেখানে গিয়েও তাকে শক দিতে থাকে। 2 ঘন্টা পর 3 থেকে 4 জন এসে তাকে ঝুলিয়ে মারতে থাকে। এতে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তাকে আবার নির্যাতন করা হয়। তার নির্দেশনা নির্বাচন কমিশন আগুন দেওয়া হয়েছে কিনা জানতে চান। তাকে আবারও শক দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এভাবে তার উপর নির্যাতন করা হয়। তাকে নামাজ পড়তেও বাধা দেওয়া হয়। পিঠ মোড়া দিয়ে হাত করা অবস্থায় তাকে বেঁধে রাখা হতো। 6 জুন থেকে 7 থেকে 8 ঘন্টা দূরত্ব তাকে সহ কয়েকজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 13 আগস্ট ভোর 3 থেকে 4টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তখনও তার হাত পা বা চোখ বাঁধা ছিল। পরে তিনি লোকজনের কাছে জানতে পারেন তিনি রাজশাহীর গোদাগাড়িতে আছেন। বাদী মুক্ত হয়ে জানতে পারেন শেখ হাসিনার হুকুমে অন্যান্য আসামিরা দেশে এক নায়কতন্ত্র ও স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েমের জন্য দেশে গুমের নামে অপহরণ এবং বিনা বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তিনি নিজেই নিপীড়নের শিকার। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এখন আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 12 দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিও। তিনি কিন্তু তার মুখের দাড়িগুলো কেটে ফেলেছে এবং চুলগুলো রাঙিয়ে ফেলেছিল পালানোর জন্য, কিন্তু তারপরে রক্ষা হলো না, অবশেষে ধরা পড়লই। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেই। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল দয়া করে এই পেজটি ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 12টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করা হয়। বুধবার 14 আগস্ট নিউ মার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া এসব তথ্য উল্লেখ করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছে থেকে 12,624 ইউএস ডলার, 620 সুইস ফ্র্যাঙ্ক, 8,500 দিরহাম, 13 লাখ উজবেকিস্তানের
কি বলে আপনার সোম 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুরের ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, 6,230 ভুটানের গুলট্রাম, 1,000 রুপি, 3,320 থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া আনিসুল হকের কাছে থেকে 17,512 ইউএস ডলার, 7,026 সিঙ্গাপুরের 726 সিঙ্গাপুরের ডলার এবং 3টা কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এদিন গ্রেপ্তার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তার আগে গত 16 জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম এটি মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখের পাশের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় গত 16 জুলাই সকাল 9টার দিকে দোকানে কাজ করার জন্য আসে। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলায় বাদীকে মোবাইল ফোন দিয়ে জানায় যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধী জামাত, শিবির ও বিএনপির সন্ত্রাস আসামিরা এক হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রড, হকি স্টিক, লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রসহ সায়েন্স ল্যাব ক্রসিং হতে নিউ মার্কেটের দিকে গাছ, লোহার রোলিং ভাঙচুর করতে করতে এগিয়ে আসে এবং রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। তখন কোটা বিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামাত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে নিউ মার্কেট থানার মিরপুর রোডের একটি টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর শাহজাহান আলীকে আক্রমণ করে। অজ্ঞাতনামা আসামিরা তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ইলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে উপস্থিত পথচারীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে গত 16 জুলাই সন্ধ্যা আনুমানিক 7টা 5 মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল মূলত আজকে নিউজ। আশা করি সম্পূর্ণ শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা বেসরকারি সালমান এফ রহমান, তাদের দুজনের যে এমন কীর্তিকলাপ শুরু হয়েছে, তাদের দুজনের উপরে এমন গজব নেমে এসেছে যেটা হয়তো আপনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি। এমন ক্ষমতাধর একজন নেত্রীর সাঙ্গপান্ডা যারা রয়েছে তাদের এরকম পরিস্থিতি হবে এটা কেউ ভাবতে পারেনি, কিন্তু অবশ্যই সেটাই হয়েছে। অপমান অপদস্থ হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাদের দুজনকে যখন পুলিশ নিয়ে আসছিল তখন সাধারণ জনতা ডিম নিক্ষেপ করতে থাকে তাদের মাথার উপরে এবং কি পচা ডিম নিক্ষেপ করতে থাকে। চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়েছে। বুধবার 14 আগস্ট বিকালে ঢাকার ডিএমএম কোর্টে নেওয়া হয় আনিসুল হক ও সালমানকে। এ সময় তাদের বহনকারী ভ্যান আদালত প্রাঙ্গণে পৌঁছাইলে সেখানে উপস্থিত সাধারণ জনতা তাদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করতে থাকেন। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবে হকার মৃত্যুর ঘটনায় তাদের দুজনকে আসামি করা হয়। হকার শাহজাহান হত্যায় তার মা বাদী হয়ে নিউ মার্কেট থানার অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এই মামলায় দুজনকে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। বুধবার দুপুরে নিউ মার্কেট থানার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবিতে রাখা হয়েছিল। ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে উপস্থাপন করে 10 দিন রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এ বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের তথ্য আসে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মন্ত্রী এমপির মতো এই দুইজনও আত্মগোপনে চলে যান। এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয়। গতকাল পুলিশ তাকে সহ আনিসুল হককে গ্রেপ্তার করার তথ্য জানায়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মঈনুল হাসান কালবেলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়ন অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ 2 জন নিহত হন, 1 জন ছাত্র ও 1 জন হকার। পরের দিন ওই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এই মামলাগুলোতে আসামিদের নাম অজ্ঞাত হিসাবে ছিল। তদন্তে নিশ্চিত হয়ে শেখ হাসিনা সরকারের ওই 2 প্রভাবশালী ইন্ধনদাতা হিসাবে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যায়। পাশাপাশি দলটির নেতারাও আছেন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে, সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেনি, দয়া করে নাসির অফিসিয়াল এই পেজটি ফলো করে দিবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও সবাইকে বলবো প্রচুর পরিমাণে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। শেখ হাসিনার অভিযোগ হাস্যকর। প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র থেকে কথাটি বলা হয়েছে। শেখ হাসিনা যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা হলো একদম হাস্যকর। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন পরিস্থিতি হবে এটা সাধারণ জনতা কেউ কখনো ভাবেওনি, ভাবতেও পারেনি, কিন্তু সেটাই হলো। এখন তার এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছেন, একে একে ধরা পড়ছেন, নিজের সুন্নতি দাড়িগুলোও কেটে ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, ছিল না কথা না বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে হাস্যকর বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে আরও কী আলোচনা সেটা আপনাদেরকে করবো। সবাইকে বলবো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। শেখ হাসিনার এ ধরনের অভিযোগের বিষয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলেছে শেখ হাসিনার দাবিটি একদম হাস্যকর। মঙ্গলবার 13 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের দপ্তরে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র দেবান্ত প্যাডেল এসব কথা বলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সেখানে বেশ কয়েকদিন নিভৃতে অবস্থানের পর মুখ খোলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম প্রচারিত তার বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে তিনি উৎখাত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন যে কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতা জোরদার করার জন্য অবিশ্বাসভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারের ব্যাপারে আমরা গুরুত্ব দেই। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জা পিয়ের এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা কথা। রয়টার্স বলেছে, গত রোববার ভারতের একটি পত্রিকা তাদের প্রতিবেদনে
হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। পরে ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে তা প্রকাশ করা হয়। কিন্তু হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন বা বলেছেন তার মা দেশ ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্যই দেননি। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবার ভুল স্বীকার করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কী ভুল স্বীকার করেছেন বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং প্রচুর পরিমাণ আপনারা শেয়ার করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। সবাইকে বলবো নাসির অফিসিয়াল দয়া করে এই পেজটি আপনারা ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জয় বলেন, প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল, এমনকি এটি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। জয় বলেন, কোটা কমানোর জন্য আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে, তবে আদালত ভুল করেছে। আমরা সবাইকে কোটা চাই না বলে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু সরকার আমাদের সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে। জয়ের দাবি করেন, ছাত্রদের আন্দোলনে সহিংস হওয়ার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থায় আন্দোলনের পিছনে ছিল বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ অনেক আন্দোলনকারীর কাছে 15 জুলাই থেকে অগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছর ধরে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফল হয়েছি, ফলে বাংলাদেশে এখন অগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। বাংলাদেশে অগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই করতে পারে। শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জয় বলেন, একদিন আগেও তিনি বা তার মা কেউ ভাবেনি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র নিয়ে পদত্যাগ করতে যাচ্ছিলেন। এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও বার্তার বিষয়টি নিয়ে ঘোষণার কথা ভেবেছিলেন। এজন্য বিবৃতিটির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন সব কিছু পরিকল্পিত ছিল, তবে তিনি যখন রেকর্ড শুরু করতে গেলেন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলল সময় নেই, বলেন জানিয়ে দেন। তারা বললেন, ম্যাম সময় নেই, আমাদের এখন যেতে হবে। জয় বলেন, শেখ হাসিনা দেশ না ছাড়ার জন্য অনড় ছিলেন। তিনি মাকে রাজি করিয়েছেন। এরপর বিশেষ নিরাপত্তা বাহিনীকে তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা শেখ রেহেনা আমাকে ডাকলেন। আমি মাকে বুঝাইলাম, তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায়ী করবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া, এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। প্রিয় দর্শক, এটা ছিল সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। প্রিয় দর্শক, সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনলেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। নাসির অফিসিয়াল এই পেজটি নতুন হলে ফলো করবেন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটা মামলা। প্রিয় দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত আলোচনা করব, বেশি কথা বাড়াবো না। সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে নিউজটি জানার পরে তারপর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করি। গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার 14 আগস্ট পল্টন
থানায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালতে এই আবেদনটি করা হয়। এ বিষয়ে শুনানি হলেও এখনও আদেশ হয়নি বলে জানিয়েছে মামলার বাদী সোহেল রানা। মামলায় সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত 25 জন সদস্যকে আসামি করা হয়েছে। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদনটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে SM আমির হামজা নামে এক ব্যবসায়ী আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর শুনানি শেষে মোহাম্মদপুর থানায় আবেদনটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে যান, ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আওয়ামী লীগের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে অবশ্যই ফলো করবে। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।